বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আইএলটিএস রিডিং এবং লিসেনিংয়ের কিছু ইম্পর্টেন্ট বিষয় টপিক দেখাবো। আসলে যেগুলো জানলে আইএলটিএস রিডিংয়ের প্রায় 15 থেকে 20টি কোয়েশ্চন এবং আইএলটিএস লিসেনিংয়ের প্রায় 20 থেকে 25টি কোয়েশ্চন আপনি ইজিলি আনসার করতে পারবেন এবং আইএলটিএস রাইটিং স্পিকিংয়ে আপনি ইজিলি সেন্টেন্স মেকিং করতে পারবেন। তো এগুলো জানাটা আসলে খুব জরুরি, যেমন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অনেক আছে। তাহলে এগুলো কি আপনি মুখস্থ করে শিখবেন? না। রিডিংয়ের জন্য, লিসেনিংয়ের জন্য আসলে মুখস্থ করে শেখা প্রয়োজন নেই। এটা শুধু আপনি যদি কিছু টিপস জানেন, সেই টিপসের মাধ্যমে নাউন, অ্যাডজেক্টিভগুলো ইজিলি চিনতে পারবেন। সেগুলোই আমি আজকে দেখাবো। যেমন দেখেন, এই যে আর, আমরা জানি সবাই, ঠিক আছে, এম, ইজ, আর এগুলো ভার্ব, ঠিক আছে। তো এটার আগের অংশটাকে আমরা এই এমিজার দিয়ে ভাগ করব, এটা হচ্ছে সাবজেক্ট অংশ। হ্যাঁ, তো আপনি দেখবেন সাবজেক্ট অংশের মধ্যে কয়টা ওয়ার্ড আছে। তো এই যে সাবজেক্ট অংশের মধ্যে দুটো ওয়ার্ড আছে। তাহলে দুটো ওয়ার্ড থাকলে আপনি সবসময় মনে রাখবেন শেষের ওয়ার্ডটি কী হবে? নাউন হবে। হুম। আর শেষের ওয়ার্ডটির যে আগে যে ওয়ার্ডটা থাকবে সেটা অ্যাডজেক্টিভ হবে। কিন্তু অনেক সময় নাউনও হতে পারে, তখন এটার নাম হবে নাউন অ্যাডজেক্টিভ। যেমন এখানে নাউন হয়েছে অ্যাডজেক্টিভ হিসাবে, তাহলে এটার নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। আবার এই সামারটা কিন্তু নাউন হিসাবেও ব্যবহার হতে পারবে, এটার নামই হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের যদি ভার্বের আগে দুটো শব্দ থাকে সাবজেক্ট অংশে, তাহলে লাস্টের ওয়ার্ডটি কী হবে? নাউন হবে, আর এর আগের ওয়ার্ডটি কী হবে? অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, এই যে বিকজ একটি কনজাংশন, আমাদের কনজাংশনগুলো চিনতে হবে। কনজাংশনের আগে এবং পরে আমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে দেখেন, সবসময় মনে রাখবেন এম, ইজ, আর এবং কনজাংশন অথবা ফুল স্টপ অথবা প্রিপোজিশনের আগে যদি একটি শব্দ হয় সেটা হবে অ্যাডজেক্টিভ। বলেন সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। হুম। তাহলে গ্রিন একটা অ্যাডজেক্টিভ। সবসময় মনে রাখবেন এম, ইজ, আর এগুলোর পরে যখন আপনি একটি শব্দ বসাবেন রাইটিংয়ে আর স্পিকিংয়ে, তাহলে আপনি কি বসাবেন? অ্যাডজেক্টিভ বসাবেন। আর আপনাকে যদি অ্যাডজেক্টিভ খোঁজার কথা বলে, এগুলো আমরা যখন গ্যাপ ফিলিং করব, সামারি করব, সেন্টেন্স কমপ্লিশন করব, টেবল কমপ্লিশন করব, লিসেনিংয়ে সেকশন 4 এবং সেকশন 1, সেকশন 2তে, 3তেও আসে, ঠিক আছে। আমরা যখন গ্যাপ ফিলিংগুলো করব তখন কিন্তু আমাদের অনেক সময় অ্যাডজেক্টিভের প্রয়োজন হতে পারে। তো এই অ্যাডজেক্টিভগুলো আমাদেরকে চিনতে হবে। তবে রিডিংয়ে অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ চিনাটা সহজ, লিসেনিংয়ে তো শুনে শুনে চিনতে হয়, এই জন্য আপনাকে আরেকটু ফোকাস করতে হবে। আচ্ছা, কনজাংশনের পরে আরেকটা ক্লোজ। সবসময় মনে রাখবেন কনজাংশনের আগে হচ্ছে একটা ক্লজ, আর কনজাংশনের পরে হচ্ছে এই যে এটা হচ্ছে আরেকটা ক্লজ। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আরেকটা ক্লজ। তাহলে এই ক্লজটার মধ্যে এই যে আর হচ্ছে একটা ভার্ব, ভার্বের আগে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখন কিন্তু একটা শব্দ হলে নাউন হয়, কিন্তু নাউনের কিন্তু অনেক সময় প্রনাউনও হয়। এই যে আমরা জানি নাউনের কি আছে, নাউনের পরিবর্তে প্রনাউন হয়। দে একটি প্রনাউন, দে, হি, শি এগুলো একটা প্রনাউন। তো এটাকে নাউন না, এটাকে প্রনাউন ধরতে হবে। আচ্ছা, এখন দেখেন আর এর পরে এই যে অফের আগে এই যে একটা শব্দ ফুল, তাহলে বলেন তো সেটা কি হবে? অবশ্যই কি হবে বলেন তো? অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। এই যে আর এখানে ফুল অফ, এটা একটা ফ্রেজ, মনে রাখবেন এই ফ্রেজগুলো আপনাদেরকে শিখতে হবে। এখন দেখেন এই যে কমা, মনে রাখবেন কমা এবং প্রিপোজিশনের মাঝখানে যদি একটি শব্দ থাকে তাহলে সেটি হচ্ছে নাউন। রুলসগুলো লিখে রাখবেন, আবার পিছনে যান আমি কি বলতেছি সেগুলো খাতার মধ্যে নোট ডাউন করে রাখতে হবে। এই যে প্রিপোজিশন এবং কমার মাঝখানে যদি একটি শব্দ হয় তাহলে কিন্তু সেটা হবে নাউন। তাহলে এই শব্দটার অর্থ কিন্তু আমরা জানি না, ওয়ার্ডটা জীবনেও শুনি নাই, কিন্তু আমরা বলতে পারতেছি এটা নাউন। আবার দেখেন এই যে দ্যাট একটা কনজাংশন, এই যে দা একটা আর্টিকেল। কনজাংশন এবং আর্টিকেলের মাঝখানে একটা শব্দ হলে সেটাও নাউন। ওকে, একটা শব্দ হলেই নাউন। তাহলে এই যে এইটার উচ্চারণ ও প্রনাউন্সিয়েশনও করতে পারে না, এরপরে আমরা বলতে পারবো এই শব্দটা একটা নাউন। আচ্ছা, এরপরে দেখেন দ্যাট ক্যাপচার্স সানলাইট। এই যে ক্যাপচার্স একটা ভার্ব, মনে রাখবেন এই যে দ্যাট একটা কনজাংশন, ঠিক আছে। এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। তো রিলেটিভ প্রোনাউন মানে কিন্তু সাবজেক্টের পরে যখন কোনো একটা শব্দ এস যুক্ত থাকবে
তখন সেটা মনে রাখবেন, সেটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, এই যে ক্যাপচার্স একটা ভার্ব। ভার্বের পরে এই যে কনভার্স কিন্তু আরেকটা ভার্ব, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স আর কি, এই জন্য দুটো ভার্ব হয়েছে। তাহলে দেখেন এখানে কিন্তু ক্যাপচার্সের পরে ভার্বের আগে একটা শব্দ সানলাইট, তাহলে সানলাইটটা হচ্ছে একটা নাউন, কনভার্সটা একটা ভার্ব। এই ভার্বগুলো আপনাকে চিনতে হবে। দ্যাট কনভার্স দ্যাট এনার্জি, এই যে দ্যাট এবং একটা কনজাংশন আর ইনটুর মধ্যে প্রিপোজিশনের মধ্যে একটি শব্দ, তাহলে একটি শব্দ হলে কি হবে বলেন, নাউন হবে। এরপরে দেখেন এই যে ইনটুর পরে এই যে ফর প্রিপোজিশনের আগে কয়টা শব্দ দেখেন তো, এই যে একটা, দুইটা, তিনটা, তাহলে লাস্ট ওয়ার্ডটা হবে নাউন, এর আগেরটা হবে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এর আগেরটাও অ্যাডজেক্টিভ, মনে থাকবে। তাহলে নাউনের আগে বিল্ডিং একটা অ্যাডজেক্টিভ, নিউ একটা কি অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা এরপরে দেখেন এই যে আর্টিকেলের পরে এই যে ফুল স্টপের আগে একটি শব্দ, তাহলে ট্রি একটা কি নাউন। তো এভাবে ভেঙে ভেঙে যদি কয়েকটা প্যাসেজ আসলে ক্লিয়ার করা যায়, আপনার টিচারে আপনাকে ক্লিয়ার করে দেয়, তাহলে কিন্তু আসলে আপনি যদি পড়েন বাড়িতে, আর না পড়লে হবে না, বাড়িতে যদি পড়েন তাহলে এটা কিন্তু খুব কঠিন বিষয় না। এই যে এজ একটা প্রিপোজিশন, এই যে অ্যাপ্রোচেস, এই যে এস আছে, এটা একটা ভার্ব, তাহলে ফলটা কি বলেন তো, একটা নাউন। এরপরে দেখেন ইন দা একটা আর্টিকেল, আর্টিকেলের পরে এই যে কমা, কমার মধ্যে এই যে দুটো শব্দ, তাহলে লাস্টেরটা কি বলেন তো, কমা এবং আর্টিকেলের মধ্যে দুটো শব্দ হলে লাস্টের ওয়ার্ডটি কি হবে, নাউন হবে, এর আগেরটি কি হবে বলেন তো, অ্যাডজেক্টিভ হবে। আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে এভাবে ভেঙে ভেঙে পড়াই। তো যারা ভাবেন যে আসলে অনলাইনে ভালো রেজাল্ট করা সম্ভব না, এটা ভুল। অনলাইনেও ভালো রেজাল্ট করা সম্ভব, ফিজিক্যালিও ভালো রেজাল্ট করা সম্ভব যদি আপনি পড়েন। আর আপনি যদি পড়ালেখা না করেন, ফিজিক্যালিও ভালো রেজাল্ট করা সম্ভব না, অনলাইনেও ভালো করা সম্ভব না। আরেকটা বিষয়, আপনি ফিজিক্যালি পড়লেন, আপনি একজন ভালো ইনস্ট্রাক্টর পেলেন না, তাহলে তো ভালো রেজাল্ট করতে পারবেন না। অনলাইনে যদি ভালো ইনস্ট্রাক্টর পান তাহলে রেজাল্ট করতে পারবেন, কিন্তু আপনার মনটাকে স্থির করতে হবে যে আসলে আমি পড়ব। আর যদি যতই ভালো টিচার পান, যতই ভালো কোচিং পান, সেটা যদি আপনি অনলাইনে হয়, ফিজিক্যাল হয়, আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না যদি আপনি পড়ালেখা শেষ না করেন। কারণ আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, এটা তো আপনাকে নিজে নিজে ধরতে হবে এক্সাম হলে গিয়ে, তো এটা প্র্যাকটিস করে আপনাকে শিখতে হবে। আমি জাস্ট ওয়েটা দেখাই দিচ্ছি, আপনি কিন্তু আর অনেকগুলো প্র্যাকটিস করতে হবে। কারণ একটা আমি এখানে বুঝাইলাম, আপনি ভাবলেন যে পারেন, আপনি নিজে নিজে প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। এই যে দেখেন দা একটা আর্টিকেল, অফ একটা প্রিপোজিশন, আর্টিকেল আর প্রিপোজিশনের মধ্যে, আচ্ছা দ্য অ্যামাউন্ট অফ, এটা একটা প্রেস, প্রেসগুলো আলাদা শিখতে হবে, মানে পরিমাণ। এই যে সোলার এনার্জি অ্যাভেলেবেল, আচ্ছা ডেকলাইন্স, এখানে দেখেন এখানে একটা ব্যতিক্রম রুল আসছে, অ্যাভেলেবেল একটা অ্যাডজেক্টিভ, এটা একটা ব্যতিক্রম রুল আসছে, এটা শিখে ফেলতে হবে। তাহলে এই অ্যাডজেক্টিভের আগে কিন্তু হিসাবে আমাদের এখানে আরেকটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা, কিন্তু এখানে না। এখানে এনার্জিটা হচ্ছে একটা নাউন আর সোলারটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাভেলেবেলটা একটা অতিরিক্ত কথা, এটা প্রেইজের মতো কাজ করতেছে। আচ্ছা ডেকলাইন্সটা হচ্ছে একটা ভার্ব, কনসিডারেবলি মনে রাখবেন, ভার্বের পরে একটা অ্যাডভার্ব হতে পারে, ভার্বের আগে একটা অ্যাডভার্ব হতে পারে, সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব হতে পারে, সেন্টেন্সের শেষে অ্যাডভার্ব হতে পারে। তাহলে কোনো শব্দের শেষে যখন এলওয়াই থাকবে সেটা সবসময় অ্যাডভার্ব। ওকে, এখানে দেখেন ফর একটা প্রিপোজিশন, এখানে হাইপেনের আগে দুটো শব্দ, তাহলে ট্রিজ একটা নাউন আর এর আগে মেনি একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, যদিও এটা ডিটারমাইনার, কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা এরপরে দেখেন এভারগ্রিন কনফায়ার্স বিং, এই যে বিং একটা ভার্ব, এর আগে কনিফার্সটা একটা নাউন। দেখেন এই ওয়ার্ডটা কিন্তু আমি পারি না, আপনিও পারবেন না, এরকম অনেক ওয়ার্ড আসবে আইএলটিএসে যেটা আপনি পারবেন না, না পারলেও আপনি বুঝতে পারবেন যে এটাই আমার আনসারটা হচ্ছে, সেটাই হচ্ছে আইএলটিএসের অনেক ইম্পর্ট্যান্ট স্কিলস। ঠিক আছে, এই স্কিলটা যদি আপনি অর্জন না করতে পারেন, তাহলে কিন্তু আপনি আইএলটিএসে যতই আপনি ওয়ার্ড শিখেন, আইএলটিএস রিডিংয়ে গিয়ে কিন্তু আপনার 100% কমন পড়বে না, 10% 20% আপনাকে কি করতে হবে, নিজে থেকে আনসার করতে হবে। তাহলে এখানে এভারগ্রিন একটা কি অ্যাডজেক্টিভ। তাহলে দেখছেন এভাবে যদি শিখেন, তাহলে কিন্তু নাউন অ্যাডজেক্টিভ ভার্ব কিন্তু আপনাকে মুখস্থ করতে হচ্ছে না। ঠিক আছে, তো এত ইজি ওয়েতে যদি শিখেন, আমরা কিন্তু গ্রামারগুলো এই যে আলাদা করে শিখিয়ে আনবো এরকম না, আইএলটিএস এর জন্য প্রয়োজনীয় গ্রামারগুলো আমরা
আপনাকে আমাদের কোর্সের সাথেই করিয়ে ফেলবো। মানে একই সাথে আপনার আইএলটিএস প্রিপারেশন হয়ে যাবে, আপনার বেসিক গ্রামারও শেখা হয়ে যাবে। তো আপনি যখন দুইটা জিনিস একসাথে করবেন, যেমন আমরা ইদানিং একটা কোর্স চালু করতেছি, যে কোর্সের মধ্যে আমরা বেসিকটা এরকমভাবে বেসিকটা করাবো একটা ক্লাসে, আর আইএলটিএসের ক্লাসগুলো করাবো আরেকটা লেসনে। ঠিক আছে? তো দেখা গেছে আপনি যদি 3টা ক্লাস আইএলটিএসের করেন আর 3টা ক্লাস বেসিক করেন, সপ্তাহে 6টা ক্লাস পাচ্ছেন, তাহলে আপনার ফুল প্রিপারেশনটা হয়ে যাচ্ছে আপনি যদি বাড়িতে এই পড়াগুলো শেষ করেন। ওকে, তো ভালো থাকবেন। আরেকটা দেখা, এই যে বেস্ট, বেস্ট একটা অ্যাডজেক্টিভ, এই যে ইজ ভার্বের আগে, তাহলে স্ট্র্যাটেজিটা একটা কি, নাউন। ঠিক আছে? তো এভাবে আপনাকে শিখতে হবে যে দা একটা আর্টিকেল, তারপরে স্প্রিংটা একটা নাউন। আমি বোঝানোর চেষ্টা করেছি। তো এভাবে ভেঙে ভেঙে আপনাদেরকে শিখতে হবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আরও কোনো ইম্পর্টেন্ট লেসনে। টিল দেন, আল্লাহ হাফেজ।